বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আগামী 5 আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব নামে একটা সাংবাদিকদের প্রোগ্রামে লাইভ আসবেন। এই খবর ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশি গণমাধ্যমে ছড়িয়ে গেছে এবং যথেষ্ট ধরনের উদ্দীপনা সৃষ্টি করেছে শেখ হাসিনার সৈনিকদের মধ্যে। সাথে সাথে একই খবর কিন্তু এই যে 2024-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছিল তাদের বুকের কাঁপন কিন্তু বাড়িয়ে দিয়ে গেছে। শেখ হাসিনার এই লাইভ প্রোগ্রামটি করার একেবারে টাইমিংটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে যে 5 আগস্ট কিন্তু 2024-এর জঙ্গি উত্থানের দ্বিতীয় 2 বছর পুরা হয় এবং এই 2 বছরে কিন্তু সারা পৃথিবী জেনে গেছে যে শেখ হাসিনা কি এবং শেখ হাসিনাকে যারা এই বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্টকে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেছিল তারা কারা। এটার সবচেয়ে একটা বড় প্রতিফলন আমরা দেখতে পাই অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় সার্জিও গরের বাংলাদেশ সফরের পর। সেই সফরে আপনারা সবাই দেখেছেন যে 2024 সালে যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশন করেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অত্যন্ত অন্যায্যমূলকভাবে একটা জঙ্গি উত্থান ঘটিয়ে সেই জামাত এনসিপি কিন্তু সার্জিও গরের দেখা পাননি। উপরন্তু সার্জিও গরের সাথে বৈঠক করেছে কারা? বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এবং আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী এবং আরো যারা সংশ্লিষ্ট আছেন। বিএনপিও কিন্তু দল হিসাবে কিন্তু এই জায়গায় কোনো বৈঠক করতে পারেনি সার্জিও গরের সাথে। আর পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব একেবারে তার সাথে একটা মিটিং করে অত্যন্ত দিশেহারা ভাব, আমরা সেটা দেখেছি। তারপরে আমরা আরেকটা দেখলাম যে তারেক রহমানের সাহেবের সাথে একটা সংক্ষিপ্ত বৈঠক হলো। আর সবচেয়ে লম্বা বৈঠকটি হয়েছে এই সার্জিও গর সাহেবের সাথে, দীনেশ ত্রিবেদীর সাথে। এইখানেও কিন্তু আমরা ব্যাপক চাঞ্চল্য অস্থিরতা লক্ষ্য করেছি। আমরা দেখেছি যে আত্মঘাতী জঙ্গিগুলোর মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারি নামে যেটা আছে এটা আরো বেশি বেসামাল কথাবার্তা বলছে এবং আমি 2-একটা টক শোতে এমনকি ইউনুসের যে ডাস্টবিন ছিল ডাস্টবিনকেও দেখলাম অত্যন্ত অস্থিরভাবে সেই সন্ত্রাসীর মতো কথাবার্তা বলছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যেই উদ্দেশ্যে এই জঙ্গিদের সাথে মিলিত হয়েছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বুঝে গেছে যে আসলে পূরণ হওয়ার কোনো সুযোগ নেই। তারা ওই যে বাণিজ্য চুক্তি করে আমরা মার্কিনীদের থেকে $8 বিলিয়ন আমরা পণ্য রপ্তানি করতাম, তারা এটা 8 বিলিয়নও আমাদের কাছে রপ্তানি করবে, এইভাবে একটা সমান সমান ব্যবস্থা পেয়েছে। কিন্তু এটা আসলে একজন সুপার পাওয়ারের জন্য এটা সারা পৃথিবীর সামনে একটা ন্যাক্কারজনক, অত্যন্ত একতরফা একটা দরিদ্র বাংলাদেশের সাথে যদি তার সমান সমান বাণিজ্য করতে হয়, এটা তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের শোভা পায় না। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিন্তু নৈতিকভাবে পরাজিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালি দেওয়ার জন্য যারা যারা প্রস্তুত ছিলেন তাদের সব গালি কিন্তু শেষ হয়ে গেছে। বাংলাদেশের সেই পাকিস্তানি সেকুলার, তারপরে জঙ্গি, স্বাধীনতা বিরোধী বিএনপি, এই 2 বছর শেখ হাসিনাকে যার যত গালি দেয়ার, সেই দিল্লি দাসী থেকে শুরু করে যা বলার, ওদের সব গালি কিন্তু ফুরিয়ে গেছে। আর অন্যদিকে দেখা গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য প্রায় জীবন দিতে প্রস্তুত এবং শেখ হাসিনার জন্য তারা নীরবে অশ্রু ফেলছে। তারা জানে যে, তারা বুঝে গেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনা একমাত্র তাদের জন্য দরদ অনুভব করা একজন নেতা, যিনি তাদের জীবন মানের উন্নতি করেছিলেন, যিনি তাদের বাড়ি দিয়েছিলেন, যিনি তাদের একটা ভালো জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং অবশিষ্ট যারা সেই সুযোগ পায় নাই তাদেরকে তিনি টেনে আনছিলেন এবং তিনি অর্থনীতির উন্নতি করেছিলেন, যে অর্থনীতিটাকে ইউনুস ধ্বংস করে দিয়ে গেছে তারেক রহমান, যেটা কোনোভাবেই মেরামত করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে আগামী 5 আগস্ট জননেত্রী শেখ হাসিনার যে লাইভ প্রোগ্রাম ঘোষিত হয়েছে,
এইটা আসলে আমাদের মতো কোটি কোটি শেখ হাসিনার সৈনিকদের কিন্তু অনুপ্রাণিত করেছে। ইতিমধ্যে আরেকটা ব্যানারে আমরা দেখেছি যে এই লাইভে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাকিব আল হাসান, আমিনুল ইসলাম পলাশ সহ আরো কয়েকজন তারা এখানে বক্তৃতা করবেন এবং জননেত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। আমরা সবাই গভীর আগ্রহে অপেক্ষা করছি। আসলে আমাদের জন্য এটা অত্যন্ত একটা আবেগের মুহূর্ত হবে এবং সেখান থেকে আমরা কিন্তু অনুভব করতে পারি যে জননেত্রী শেখ হাসিনা যেদিন বাংলাদেশে পা ফেলবেন সেই দিন কি অবস্থা হবে। এরকম একটা ঘোষণাতে আজকে আমি যা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশের একটা পত্রিকা bdnews24.com বোধহয়, সেখানে এটা এই জিনিসটা তাদের ফেসবুকে আপলোড করার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে 10,000-এর বেশি রিয়াকশন পড়েছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। অন্যদিকে জামাত, শিবির এবং এনসিপির যে জঙ্গিগুলো আছে তাদের কিন্তু এখন অত্যন্ত আপনার একেবারে ম্রিয়মান একটা দশা চলছে। এমনকি আপনারা দেখবেন যে 21-এর জঙ্গি উত্থানে যাদের ভিডিও হাজার হাজার ভিউ হতো, সেই কি বলে এই যে আমেরিকাতে চাকরি দেয়া একটা গোলাম মুর্তজা, কিংবা তৃতীয় মাত্রার জিল্লুরের আমি তৃতীয় মাত্রার কথা বলছি না, এদের প্রাইভেট ভিডিওগুলা আপনারা দেখবেন যে এগুলার কিন্তু এখন আর কোনো সেই রকম ভিউ নাই। হ্যাঁ, পিনাকি আর ইলিয়াসের ভিডিওতে এখনো ভিউ আছে, কিন্তু পিনাকি ইলিয়াস এরা তো এমন একটা পক্ষ নিয়ে নিছে, আসলে এত বড় অপরাধের সাথে ওরা যুক্ত হয়ে গেছে যে এগুলো আর কখনো জনসমক্ষে আসতে পারবে না। ওদেরকে এই পিনাকি ইলিয়াস অর্থাৎ বাংলাদেশের অর্ধেক মানুষের সাথে এমন অপরাধ করে ফেলছে যে ওরা কোনোদিন আর মানে এই আন্ডারগ্রাউন্ড লাইফ ছাড়া পাবলিক লাইফ কিন্তু আর লিভ করতে পারবে না। অর্থাৎ 24-এর জঙ্গি উত্থান সংক্রান্ত যত ব্যবসা বাণিজ্য হয়েছে, সেই ইউনুসের বাণিজ্য থেকে শুরু করে সনদ বাণিজ্য, হ্যাঁ, জুলাই সনদ বাণিজ্য, জুলাই যোদ্ধা বাণিজ্য, জুলাই আহত বাণিজ্য, সকল বাণিজ্য কিন্তু শেষ 2 বছরের মধ্যে। আর সকল বাণিজ্য শেষ হওয়ার পর এখন জননেত্রী শেখ হাসিনা লাইভে আসছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন। চিন্তা করে দেখুন, আমি যে পরিমাণ উৎফুল্ল বোধ করছি, আমি জানি যে লক্ষ কোটি মানুষ তার চেয়ে বেশি উৎফুল্ল বোধ করছেন। এবং যেদিন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন সেই দিন কি অবস্থা হবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই আমাদের কাছে অনুমেয়। কয়েকদিন ধরে শুনলাম শেখ হাসিনাকে আর ভারত রাখতে চাচ্ছে না। ভারতের সংসদীয় একটা দল পরামর্শ দিয়েছে সরকারকে শেখ হাসিনাকে যাতে রাজনীতি করতে না দেওয়া হয় ভারতের মধ্যে, মানে ভারতে তিনি অতিথি হিসাবে আছেন, অতিথি হিসাবে থাকবেন এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি আর কোনো কথা বলতে পারবেন না। এটা নিয়ে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তি ব্যাপক খুশি, ব্যাপক উৎসাহী, ব্যাপক মানে হাততালি তালিয়া এইসব। এবং কেউ কেউ বাড়িয়ে বললেন যে শুধুমাত্র তাই নয়, ভারত থেকে যাতে শেখ হাসিনা চলে আসেন এই জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে, এবং এই কারণেই শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফেরত আসার একটা ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত আসবেন। সব ঠিকঠাক ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ইন্ডিয়া টুডেতে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 5 আগস্ট বাংলাদেশ থেকে ঠিক 2 বছর পরে শেখ হাসিনা প্রকাশ্যে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন। এটা শোনার পরে আমার প্রথমেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে, না আমি না, এই কথা আমি বিশ্বাস করি না, এটা বলে অনেকেই হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন। আমরা একটু দেখি যে ইন্ডিয়া টুডে কি খবরটা দিয়েছে। ইন্ডিয়া টুডে বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা is said to make her first open appearance before the media in India nearly 2 years after her government was ousted and mass student-led protests in Bangladesh. বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুতি ঠিক 2 বছর পরে শেখ হাসিনা ফার্স্ট ওপেন অ্যাপিয়ারেন্স বিফোর দ্য মিডিয়া ইন ইন্ডিয়া, ভারতের মিডিয়াগুলোর কাছে ওপেন অ্যাপিয়ারেন্স মানে প্রকাশ্যে আসছেন। আমরা দেখলাম যে এটা কে আয়োজন করছে, জিনিসটা আয়োজন করছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, এফসিসি সাউথ এশিয়া, বা দক্ষিণ এশিয়ার যাতে কূটনৈতিক রিপোর্টারদের যে ক্লাবটা আছে তারা দিল্লিতে এটা আয়োজন করছে। এবং where Sheikh Hasina is expected to speak about her future plans and her proposed return to Bangladesh, যেখানে আশা করা হচ্ছে যে শেখ হাসিনা তার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করবেন এবং তার বাংলাদেশে ফেরত আসার ব্যাপারে আলাপ করবেন।
এই যখন অবস্থা, আমরা দেখলাম যে এই প্রোগ্রামটা শুধুমাত্র যে শেখ হাসিনা থাকবেন তা না, এর মধ্যে আশা করা যাচ্ছে কিনোট স্পিকার হিসাবে থাকবেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা পুত্র। এর বাইরে থাকবেন মহবুল হাসান চৌধুরী নওফেল। আমরা জানি যে সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশের তরুণ আওয়ামী লীগ নেতাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় যাদেরকে বিবেচনা করে তার মধ্যে একজন, তিনিও ভারতে আছেন এই মুহূর্তে। এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে আরো উপস্থিত থাকছেন খুব ইন্টারেস্টিং ক্রিকেটার সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে যিনি দীর্ঘদিন শীর্ষস্থানে ছিলেন, 1 নম্বর অলরাউন্ডার হিসেবে পরিচিত, এবং আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান এখানের মধ্যে আশা করা যাচ্ছে যে কথা বলবেন। আমিনুল হক পলাশ থাকছেন, আপনারা অনেকে আমিনুল হক পলাশকে চিনেন, সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং কূটনীতিবিদ, যিনি 5 আগস্টের পরবর্তীতে এই মুহূর্তে লন্ডনে আছেন এবং ডক্টর ইউনূসের অনেক নথিপত্র নিয়ে তিনি একটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন। খুবই সরব তিনি সোশ্যাল মিডিয়ায়। তিনি থাকবেন। আবু ওবায়দা আরিন, রাইটার, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং থাকবেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, ডিরেক্টর বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। তারা সকলেই থাকবেন এবং এই জিনিসটা হবে ভারতীয় টাইম সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত, স্যার মার্ক টালি অডিটোরিয়াম, AB19, নিউ দিল্লি 110001। এর বাইরেও এটা এই ক্লাবের FCC সাউথ এশিয়ার এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটেও লাইভ পাওয়া যাবে। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। এবং আমন্ত্রণ পত্রে লেখা আছে যে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটরি, বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এটা খুব সম্ভবত একটা ভার্চুয়াল অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে হয়তো শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত হবেন না, কিন্তু যেভাবে বলা হচ্ছে তিনি প্রকাশ্যে আসবেন, ধারণা করা যেতে পারে যে তাকে হয়তো ভিডিওতে দেখা যাবে। গত 2 বছর ধরে তার কণ্ঠস্বর আমরা প্রায় শুনে থাকি। তিনি ফেসবুকের মাধ্যমে কথা বলে থাকেন, বিভিন্ন তার কর্মী সমর্থক বিভিন্ন দেশে আছেন যারা তাদেরকে বক্তৃতা দিয়ে থাকেন, ভাষণ দিয়ে থাকেন, এবং সেই ভাষণগুলো অনলাইনে পাওয়া যায়। এর বাইরেও তার কণ্ঠস্বর যারা টেলিগ্রাম লীগের সদস্য, মানে টেলিগ্রামের ভিতরে আওয়ামী লীগের যে বিভিন্ন যোগাযোগ নেটওয়ার্ক আছে তাদের সাথে আছে। এবং শেখ হাসিনা মাঝখানে দাবি করেছেন যে 300 আসনের অধিকাংশ সংসদীয় আসনের নেতাকর্মীদের সাথে তিনি সরাসরি টেলিফোনে কথা বলেছেন। এই ব্যাপক সংখ্যক কথাবার্তা শেখ হাসিনা শোনা গেল, তার কণ্ঠস্বর প্রায় প্রতিদিনই বা প্রতি সপ্তাহে শোনা গেলেও তাকে প্রকাশ্যে কেউ দেখেননি। সম্প্রতি দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যেখানে আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে আমরা জেনেছি, এবং তাদের কেউ কেউ বলেছেন তারা আপাকে সরাসরি দেখেছেন। যদিও সেখানে রাজনীতি নিয়ে কি কথা হচ্ছে সেগুলা খুব একটা শোনা যায় না। যারাই বলেছেন এরা আপা কত ভালো, আপাকে দেখে কান্না এসেছে, আপাকে দেখে ইত্যাদি ইত্যাদি ইত্যাদির মধ্যেই ছিলেন অবভিয়াসলি। বাট এই প্রথম ফর্মালি শেখ হাসিনা 5 আগস্টকে কেন্দ্র করে ঠিক 2 বছর পরে সাংবাদিকদেরকে অ্যাড্রেস করবেন, একটা সংবাদ সম্মেলনের মতো হচ্ছে। এবং যেখানে যেহেতু এই অর্গানাইজেশনটা যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার সকল কূটনৈতিক রিপোর্টারদের একটা ক্লাব, ধারণা করা হচ্ছে বিশ্বের প্রায় সকল গুরুত্বপূর্ণ মিডিয়ার প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন এবং তারা এটাকে কভার করবেন। মনের খুব কষ্ট অনেকেরই হবে, কারণ হচ্ছে 5 আগস্ট যেভাবে বাংলাদেশে একটা উত্তেজনাপূর্ণ, 5 আগস্ট তো বলা যাবে না, 36শে জুলাই বাংলাদেশে যেরকম উত্তেজনাপূর্ণ হবে, যেরকম উৎসব মুখর বলুন বা আয়োজন এবং আড়ম্বরপূর্ণ হবে বলে আশা করে গিয়েছিল, সেটা হচ্ছে না। আমি দেখলাম যে 5 আগস্টের যে জুলাই যোদ্ধারা তারা বিভিন্ন জায়গায় একে অপরের সাথে কামড়াকামড়ি করছেন, এবং যে মাস্টারমাইন্ড সংগঠন তারা কামড়াকামড়ি করছেন না, তারা কার পাছা যাচ্ছে, কার টেবিলে, কার বিছানায়, কার হোটেলে, এবং আল বটর বাহিনী এখন আল বটম বাহিনী হিসাবে পরিচিত হয়ে যাচ্ছেন। এর বাইরে ঢাকায় খুব সম্ভবত একটা কনসার্ট হচ্ছে। এর আগে 2 বছর আগে যেখানে অনেক শিল্পী মিলে 3 আগস্টের 3 তারিখে শেখ হাসিনা বিরোধী প্রতিরোধ কনসার্ট করেছিলেন, এবার 2-3টা সংগঠন সেখানের মধ্যে মাত্র আছে, 2-3টা ব্যান্ড সেখানে অংশ নিচ্ছে। খুব সম্ভবত আগের মতো ফান্ড পাচ্ছে না, ফান্ডের অভাব আছে। সে যাই হোক, 5 আগস্টকে ঘিরে বাংলাদেশের ভেতরে যে পরিমাণ উত্তেজনা হওয়া উচিত ছিল, যে পরিমাণ সেলিব্রেশন হওয়ার কথা ছিল, এটা গত কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিমাণ না। জুলাই মাসটা চলে গেল এবং সেই জুলাই খুব একটা আলোচিত বা খুব একটা
উদযাপনের ভিতর দিয়ে খুব একটা যে গেছে তা না, অনেকগুলো বিচ্ছিন্নভাবে আমরা দেখেছি ছোট ছোট আলোচনা সভা হয়েছে এবং সেগুলাতে যেটা হয় খুব স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি হয়েছে। আজকে আমি দেখলাম মাহদি আমিন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তিনি এক জায়গায় গিয়েছেন এবং তিনি প্রায় বক্তৃতা দিতে পারেন নাই, তাকে ব্যাপক হাউকাউ মাওয়ের মধ্য দিয়ে অনেক বিনয়ের সাথে কিছু কথা বলে পালিয়ে আসা বলো ঠিক না, মানে কথা বলে চলে আসতে হয়েছে এবং অনেকটা অপমানিত হয়েছে। এই যখন 5 আগস্টের অবস্থা, তখন পুরো ন্যারেটিভটা চেঞ্জ করে দেওয়ার জন্য শেখ হাসিনা যদি বক্তৃতা দেন ওই দিন, তাহলে দেখা যাবে 5 আগস্টের মূল ফোকাসটা, মূল কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা চলে আসছেন। শেখ হাসিনার ভাষ্য অনেক বেশি স্প্রেড হবে, সেটা আন্তর্জাতিক মিডিয়া তো বটেই, বাংলাদেশের ভিতরে অনেক বেশি আলোচনা হবে। এবং ঠিক 2 বছরের মাথায় 5 আগস্ট 24-এর পরে 5 আগস্ট 26-এ এসে এই মিডিয়া নিয়ন্ত্রণ বলুন, ন্যারেটিভ নিয়ন্ত্রণের জায়গায় যদি শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগ চলে আসে, সেটা যারা শেখ হাসিনা বিরোধী এবং যারা ভেবেছিলেন যে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনা আর উঠে দাঁড়াতে পারবে না, শেখ হাসিনার রাজনীতি শেষ, তাদের দিলে একটা বড় আঘাত হিসাবে থাকবে। আমরা এখনো জানি না শেখ হাসিনাকে ওই দিন প্রকাশ্যে দেখা যাবে কিনা, না দেখা ভিডিও কনফারেন্সে দেখা যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে, যেটা ইন্ডিয়া টুডের খবর থেকে বোঝা যাচ্ছে। আর যদি দেখা নাও যায়, তিনি যদি অডিও মাধ্যমে বক্তৃতা দিয়ে থাকেন এবং সেটা পুরো সাংবাদিক সমাজের সামনে, বিশ্ব সাংবাদিক সমাজের সামনে দিয়ে থাকেন, আমি মনে করি যে আওয়ামী লীগ ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে এবং ন্যারেটিভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই প্রথম একটা গুছিয়ে অ্যাপ্রোচ নিচ্ছে। এটার ফল আওয়ামী লীগের পক্ষে যাবে। আওয়ামী লীগ তার বক্তৃতাটা 2 বছর পরে হয়তো দিতে পারবে। আসলে কি হবে সেটা শেখ হাসিনার ভাষণ শোনা না পর্যন্ত বোঝা যাচ্ছে না, এবং সেই ভাষণটা আমরা সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত ভারতীয় টাইম, মানে বাংলাদেশি টাইম সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত রাতে শুনতে পাবো। সেটা ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে যেহেতু আসবে, আমরা সকলে সেটার দিকে নজর রাখবো। আমরা দেখতে চাই শেখ হাসিনা কি বলেন, কিভাবে তিনি 5 আগস্টকে তাদের ভাষ্য উপস্থাপন করেন এবং তার কি প্রতিক্রিয়া বাংলাদেশে হয়। বাংলাদেশের লোকজন যারা শেখ হাসিনা বিরোধী আছেন, বর্তমান সরকারে আছেন এবং সরকারের বিরোধী দল হিসাবে আছেন, তারা সকলে কি আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কিনা, উত্তেজিত হয়ে পড়েন কিনা, এবং সেই উত্তেজনার জের হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর আরো বেশি মামলা, আরো বেশি হামলা হয় কিনা, না নাকি উল্টো আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো বেশি উৎসাহিত হয়ে, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগস্ট মাসকে ঘিরে পুলিশকে সতর্ক করা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অলরেডি মিছিল মিটিং করছে, যেটা সরকারকে বেশ একটু উদ্বিগ্ন করে রেখেছে। দেখা যাক তারা শেষ পর্যন্ত সেই উদ্বেগ তাদের আরো বেড়ে যায় কিনা, তারা আরো টেনশনে পড়েন কিনা। না, পুরো বিষয়টা বোঝার জন্য আমাদের 5 আগস্ট ভিডিওটি হচ্ছে একটা নতুন ধরনের, অর্থাৎ 1 আগস্ট থেকে একটা সতর্কতা জারি করা হয়েছে, সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশ বাহিনীর পক্ষ থেকে সারা দেশব্যাপী। সতর্কতায় কি জন্য সতর্ক করা হয়েছে? পুলিশ বাহিনী বলছে, বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে পুলিশের যানবাহনে উগ্রবাদী বা নাশকতা সৃষ্টিকারীরা হামলা চালাতে পারে। সেই জন্য সারা দেশে পুলিশ বাহিনীর যত যানবাহন যেখানে সেখানে পার্কিং না করে, অথবা পুলিশ সদর দপ্তরে বা থানায় বা পুলিশের যে জায়গায় পুলিশের গাড়ি থাকে সেখানেও নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে, এবং প্রত্যেককে তাদের দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে। দায়িত্বে কোনো প্রকার অবহেলা, বরদাস্ত শব্দটা লিখেছে, বরদাস্ত করা হবে না। এখন কি জন্য এই নাশকতার আশঙ্কা? একটা জিনিস হচ্ছে যে 15ই আগস্ট আসছে 15 তারিখে, এবং সেই হিসাবে নাশকতা সৃষ্টিকারী এবং দুষ্কৃতকারী উগ্রবাদী আওয়ামী লীগের, তারা তো উগ্রবাদী না, উগ্রবাদী সংগঠন এবং দুষ্কৃতকারীরা পুলিশের যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে। গোয়েন্দা সংস্থা থেকে এই তথ্য পাওয়া গেছে। কিন্তু তাহলে যেটি বোঝা যাচ্ছে যে এনসিপির হবিগঞ্জের যে পদযাত্রা আপনারা দেখেছেন, সিলেটে পদযাত্রা দেখেছেন, পুলিশের সাথে যে বাগ বিতণ্ডা তাদের হয়েছে, পুলিশের গায়ে পড়ে ঝগড়া করার যে প্রবণতা দেখা গেছে,
সেই প্রেক্ষিতে হয়তোবা কেউ কেউ মনে করছেন যে সেই কারণেই পুলিশ তাদের নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ সতর্কতা জারি করেছে তারা যাতে সাবধানে চলাচল করেন। তাদের যানবাহনের উপর আক্রমণ মানে পুলিশ বাহিনীর উপর আক্রমণ, এটি সরাসরি বলে নাই, পুলিশের যানবাহনের উপর আক্রমণের কথা বলা হয়েছে। ঠিক আছে, যানবাহন থাকলে সেখানে তো পুলিশ বাহিনী থাকবেই, পুলিশের খালি গাড়িতে তো আর আক্রমণ করবে না কেউ। আমি আবারও মেন করে বলি, উগ্রবাদী সংগঠন এবং দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে লক্ষ্য করে হামলা কিংবা নাশকতা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠ পর্যায়ের সকল ইউনিটকে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে 1 আগস্ট থেকে শনিবার। পুলিশের সদর দপ্তরের জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাস সহ যে কোনো যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। এটা হচ্ছে পুলিশ বাহিনীকে বলা হচ্ছে। এখানে তো কেউ শিথিলতা দেখাবে না, পুলিশ বাহিনীকে নির্দেশ দিলেই হয়, এত কঠিন করে বলা উচিত হয়নি আমার মনে হয়। শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। পুলিশ বাহিনী, আপনারাই পুলিশ বাহিনীর সদস্য, আপনারা কেন, আপনারা তো নিরাপত্তা নিশ্চিত করবেন। বিশেষ করে ডিউটির সময় এবং ডিউটি শেষে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ডিউটিতে থাকা অবস্থায় যদি সাময়িকভাবে যানবাহনের থামানোর প্রয়োজন হয় তবে অবশ্যই সেটি নিরাপদ স্থানে পার্ক করতে হবে। যে কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত কোনো পুলিশি গাড়ি পরিত্যক্ত বা অলস ফেলে রাখা যাবে না। ঠিক আছে, গাড়ি সার্বক্ষণিক দায়িত্বরতদের নজরদারিতে রাখতে হবে, অর্থাৎ যে কোনো অবস্থায় গাড়ি পাহারায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়েছে। এখন যেই সতর্কতা জারি করা হয়েছে, এই সতর্কতার উদ্দেশ্য অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের আবার ঢালাও ভাবে গ্রেফতার করা হবে, অর্থাৎ তাদেরকে কি বলবো উগ্রবাদ এবং দুষ্কৃতকারী আখ্যা দিয়ে গ্রেফতার করা হবে। এই ছাড়া আর গ্রেফতার করতে হলে এনসিপি ছাড়া তো গ্রেফতার করার আর কোনো কেউ নেই। পুলিশের সাথে তো, পুলিশের যানবাহনে তো আওয়ামী লীগ এখন আর হামলা করবে না। হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে, সবাই এনসিপির সবাই হবিগঞ্জ দখল করতে যে পুলিশের সাথে যে আচরণ করেছে সেটা নিয়ে আশঙ্কা হতে পারে, কিন্তু সেটাকে উপেক্ষা করে একটা জিনিস হয়তো দেখতে পাবেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের ঢালাও ভাবে গ্রেপ্তার শুরু হবে 15ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এবং সরাসরি 15ই আগস্টের কথা না বলে এখানে একটা যাই হোক, সরাসরি 15ই আগস্টের কথা না বলে, আগস্ট মাসের কথা না বলে 1 তারিখেই উগ্রবাদ এবং জঙ্গিবাদ বলে নাই, উগ্রবাদ এবং হামলাকারী দুষ্কৃতকারী আখ্যা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তারের একটা পায়তারা চলছে। পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তার মানে আবার কিছু একটা ঘটতে যাচ্ছে, এবং জাতি বিভিন্ন সময়ে আসলে মানসিকভাবে মানুষ সুস্থ থাকতে পারে না। সবাই আশা করেছিল ইউনূস সরকারের সময় দেশে খুব শান্তি বয়ে যাবে, কিন্তু দেশ সর্বোচ্চ বিশৃঙ্খলা দেখেছে ডক্টর ইউনূসের সময়। এরা শান্তির জন্য, প্রশান্তির জন্য দেশের মানুষকে ভালো রাখবে সেই আশা নিয়ে সেই কথা বলে মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় এসছে, কিন্তু মানুষ কি ভালো থেকেছে? থাকতে পারেনি, কারণ এটা ছিল একটা প্রতারণা। যাই হোক, এখন এই পুলিশ বাহিনীর জরুরি নির্দেশনা, অতীব গুরুত্বপূর্ণ এই যে নিউজটি এখন আপনাদের সাথে শেয়ার করলাম, এইটার মূল উদ্দেশ্য কি 2-4 দিনের মধ্যেই বোঝা যাবে। ধন্যবাদ।